কিছু গল্প শেষ হয় না, শুধু রূপ বদলায়। আমির নেই, কিন্তু তার ছায়া এখনো হাঁটে পদ্মমীরের পাতায়। ভালোবাসার পথটা কখনো সহজ না, তাতে আছে যন্ত্রণা, তবু আছে আলো যা মানুষকে আবার বাঁচতে শেখায়। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, স্বাগতম তোমাদের রোকসানাস লাইফ ক্যানভাসে। আজ তোমাদের শোনাবো ইলমা বেহরোজের লেখা পদ্মমীর উপন্যাসের 17 ও 18তম পর্ব। গল্প এগিয়ে চলেছে এমন এক পথে যেখানে অতীতের ছায়া আর বর্তমানের আলো একসাথে মিশে যাচ্ছে বিভ্রান্তির কুয়াশায়। আমিরের অনুভূতির যেই টুকরো আমরা বুঝিনি এতদিন, আজ সেই টুকরোই পদ্মমীর উপন্যাসে ফুটে উঠেছে। চলো তবে দেরি না করে শুনে ফেলি আজকের অধ্যায়। পর্ব 17। আমির গামছা হাতে নিয়ে হাত উপরে তুলে ইশারা দেয় জাভেদকে, যার অর্থ নাটকের সমাপ্তি। কয়েকদিনের বর্ষণ শেষে আজ হাসছে আকাশ। পদজাজ হাত থেকে চুল শুকিয়ে এসে দেখে আমির অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। ও বাধা দেয়, বারবার বলতে থাকে, যদি কেউ আমার ক্ষতি করতে চায় তাহলে তো আপনারও করবে। কিছু হবে না, হাত ঘুরি পড়তে পড়তে বলল আমির। হাতে আঘাত পেয়েছেন, দয়া করে যাবেন না। আমির ব্যগ্র কণ্ঠে বলল, রাতে তো বলেছি অফিসে যেতে হবে, এভাবে দূরে থাকলে লোকসানি হবে শুধু। তুমি চিন্তা করো না, বাজারে গাড়ি এসেছে, গাড়িতে চড়ে যাবো, আবার গাড়িতে চড়েই ফিরে আসবো। ওরা যদি আপনাকে দেখে অনুসরণ করে। আমির পদজার কপালে গালে ঠোঁটে চুমু খেয়ে বলল, আমি সেই সুযোগ দেব না, বিশ্বাস রাখো। স্বামীর অনুগত পদজা এরপর আর কিছু বলতে পারল না। সৃষ্টিকর্তার পর সবার ঊর্ধ্বে সে শুধু আমিরকেই বিশ্বাস করে। আমির শুকতারা ছেড়ে বেরিয়ে যায়। পদজা ঠিক ততক্ষণ ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে যতক্ষণ আমিরকে দেখা গেল। আমিরও শেষ প্রান্তে গিয়ে ফিরে তাকালো, একজন অপরজনকে হাত নাড়িয়ে বিদায় জানায়। পদজা রুমে এসে থম মেরে কিছুক্ষণ বসে থাকে। আমির সামান্য মাথা ব্যথা নিয়ে বের হলেও ওর সব কিছু বড় অশান্ত হয়ে পড়ে। সেখানে ক্ষত নিয়ে বেরিয়ে গেল, তার উপর অজ্ঞাত কারো হুমকি তো রয়েছেই। ও কাপড় চোপড় ভাঁজ করলো, ঘরের টুকটাক কাজ করলো, তাতেও যখন শান্তি হলো না তখন বোরকা পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এলাকা ঘুরে দেখলো। দুপুরে চিঠি লিখতে বসলো। প্রথম চিঠি ফরিনার জন্য। প্রিয় আম্মা, কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? আমি আর আপনার বাবু আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কি আমার উপর খুব বেশি রাগান্বিত? চিঠির কোনো উত্তর পাঠান না যে? নদীর তীরে বসেও বৃষ্টির জলের জন্য জাতকের যে দীর্ঘশ্বাস, স্বামীর ঘরে সুখে থেকেও আপনার চিঠির আশায় তেমনই আমার দীর্ঘশ্বাস। খুব মনে পড়ে আপনাকে আম্মা। আপনার রাগ করার কারণ ও অধিকার দুটোই আছে, কিন্তু বিশ্বাস করুন আম্মা, আপনার ছেলে অভিমানে থাকলেও আমার কোনো অভিমান নেই আপনার প্রতি। আমি ভাগ্যকে কবুল করতে জানি। যা হয়েছে ভাগ্যে ছিল বলে হয়েছে, এতে আপনার কোনো দোষ নেই। ইদানিং আপনাকে দেখতে খুব ইচ্ছে করে, আমি আসতে পারি না। আমি নিরুপায়, অসহায়। আপনার ছেলের আদেশ অমান্য করতে পারি না। বিয়ের পরই আপনিই আমাকে বলেছিলেন, স্বামীর সব কথা শুনবা, বইতে কইলে বইবা, হইতে কইলে হইবা, কখনো অমান্য করবা না। আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম, করেছি, করি এবং সারা জীবন করব। অনুগ্রহ করে আপনি একবার ঢাকায় আসুন। আমি আপনার জন্য অপেক্ষা করছি। উত্তর পাই বা না পাই, আমি আপনাকে সব সময় চিঠি লিখব। আমার ভালোবাসা নেবেন। ইতি পদ্মজা। চিঠিটি যত্ন করে ভাঁজ করে একপাশে রেখে আরেকটা চিঠি লিখতে শুরু করলো। প্রিয় পূর্ণা, আমার চোখের মনে, আজ কোনো উপদেশ দিব না, বকবো না, শাসন করব না। আজ অন্য কথা বলবো। বাড়ির পাশে মেলা হচ্ছে, যা দেখে তোকে খুব মনে পড়ছে। আমার কাছে মেলা মানেই তুই, তুই মানেই মেলা। মনে আছে যখন তোর 8 বছর ছিল, কাউকে না বলে একা একা আশিতপুরের মেলায় চলে গিয়েছিলি? সেদিন কি কান্নাটাই না করেছিলাম। ভাগ্য ভালো ছিল বলে ফিরে এসেছিলি। সেদিনের পর থেকে মেলা দেখলে ইচ্ছে করে তোকে এনে ছেড়ে দেই। আমার যদি কখনো সামর্থ্য হয়, তোর জন্য একটা ঘর করব। সেখানে শুধু সাজগোজের জিনিসপত্র থাকবে। আমি আজ মেলায় যাব তোর জন্য চুড়ি, কাজল, লিপস্টিক, পায়েল সহ অনেক কিছু কেনার জন্য। তুই কিন্তু... এতটুকু লিখে আর লিখলো না, হাত থেমে গেল। এই চিঠি পূর্ণাকে দেওয়া ঠিক হবে না। ও অকারণে প্রচুর সাজগোজ করে, যা দৃষ্টিকটু। এই চিঠি পেলে আশকারা পেয়ে যাবে। পদজা চিঠিটি ভাঁজ করে ব্যাগে রেখে দিল। বাড়ির সবার জন্য একটা চিঠি লিখলো, তারপর 2টো চিঠি খামে ভরে রাখে। আমির আসলে পোস্ট অফিসে পাঠানোর ব্যবস্থা। চেয়ার ছেড়ে উঠতে গিয়ে টের পেল মাথা ঘুরাচ্ছে।
সে কিছুক্ষণ মাথা ধরে রাখে, রান্নাঘরে যায়। সেখান থেকে নিচতলায় নেমে আসে ভুবনের সঙ্গে গল্প করার জন্য। হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় মেঝেতে। পতনের শব্দ শুনে ভুবন ছুটে আসে। পদজা অচেতন হয়ে পড়ে আছে। ভুবন শঙ্কিত, ডাকতে থাকে, বুবু, ও বুবু, বুবু উঠো, বুবু, ও বুবু। অনেকক্ষণ ডেকেও যখন সাড়া পেল না, তখন আতঙ্কে আমিরের অফিসের উদ্দেশ্যে দৌড়াতে থাকে। তার এতটুকু বোধ শক্তি কাজ করেনি যে প্রথমে ডাক্তার ডেকে আনা উচিত। ভুবনকে ভীত দিশাহীন অবস্থায় দৌড়ে বাড়ির ভেতর থেকে বের হতে দেখে জাভেদ বাড়ির ভেতর ঢুকলো। পদজাকে সিঁড়ি নিচে পড়ে থাকতে দেখে একজনকে ডেকে ডাক্তার আনতে পাঠায়। সে পদজার পাশে অপেক্ষা করছে। কোলে করে রুমে নেওয়ার সাহস পাচ্ছে না। বুঝতে পারছে না স্পর্শ করলে আমির রেগে যাবে নাকি এ অবস্থায় এখানে ফেলে রাখার জন্য রেগে যাবে। সাত প্যাচ ভাবতে ভাবতে গতকালকে সেই মেয়েটিকে ডেকে নিয়ে আসলো। মেয়েটির নাম রোজিনা। রোজিনা একজন মহিলার সাহায্যে পদজাকে রুমে নিয়ে যায়। জাভেদ ও শুক্তারা থেকে বের হয়ে রাসেল নামে একজনকে ডেকে আমিরের অফিসে সংবাদ পাঠায়। পদজার সঙ্গে আলাপের সময় কথায় কথায় ভুবন আমিরের অফিসের ঠিকানা জেনেছিল। সে বাসে উঠে গন্তব্যে পৌঁছানোর আগেই নেমে পড়ে। সেখান থেকে আবার অফিসের দিকে পায়ে হেঁটে রওনা দেয়। দেরি হচ্ছে। এতক্ষণ ধরে পদজা একা অচেতন হয়ে পড়ে আছে সিঁড়ির নিচে। সেসব তার মাথায় নেই। সে শুধু ভাবছে আমিরকে জানাতে হবে। ততক্ষণে রাসেল পৌঁছে গেছে আমিরের অফিসে। রাসেলকে ভেতরে প্রবেশ করতে দেখে রফিক। সারাদিন অনেক অজানা মানুষই অফিসে আনাগোনা করে, তাই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল। কিন্তু যখন হন্তদন্ত হয়ে আমির বের হলো, রফিক সক্রিয় হয়ে উঠল। আমিরের গাড়ির পিছু নিল। শুক্তারা থেকে বের হওয়ার ঠিক 2.5 ঘন্টা পর ভুবন অফিসে পৌঁছায়। আলমগীরের সঙ্গে ওর দেখা হয়। কাঁদতে কাঁদতে পদজার অসুস্থতার খবর বলে। আলমগীর জানায় আমির ইতিমধ্যে চলে গেছে। দূর থেকে তাদের দুজনের কথোপকথন দেখে রফিকদের একান্ত খাস লোক পারভেজ। ভুবনকে যখন ট্যাক্সিতে তুলে দেয় আলমগীর, তখন পারভেজ ট্যাক্সিকে অনুসরণ করতে শুরু করে। অন্যদিকে রফিক মোল্লা আমিরের পিছু নিল। কিছু দূর গিয়ে একটা গলিতে আমির নেমে অন্যদিকে চলে যায়। সেখান থেকে ট্যাক্সি নেয় মুজিয়া কলোনির উদ্দেশ্যে। রফিক বুঝতেই পারে না কখন নেমে পড়েছে আমির। শেষ অবধি গাড়িটি ঘুরে অফিসের সামনে এসে থামলো। রাগে রফিক কিরবির করে ওঠে। আমির চোখে ধুলা দিয়ে চলে গেছে। কিন্তু ভুবনকে অনুসরণ করে পারভেজ পৌঁছে যায় মুজিয়া কলোনিতে। ধরে ফেলে আমির ও পদজার অস্তিত্ব। তথ্যটি জানাতে সে বাজার থেকে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে রফিকের সঙ্গে। সংবাদটি জানার পর চোখ দুটো চকচক করে ওঠে রফিক মোল্লার। তার পরিকল্পনা আমিরের থেকে সব কিছু কেড়ে নেওয়ার, এমনকি তার সুন্দরী স্ত্রী পদ্মজাকেও। সেদিন এক পলক দেখেই প্রেমে পড়ে গেছে। সর্বক্ষণ ওই সুন্দর মুখটা চোখে ভাসে। আগে লোভ ছিল আমিরের সাম্রাজ্যের, এখন তার রানীকেও চাই। রফিক উৎফুল্ল হয়ে ডান হাত দিয়ে বাম হাতের তালুতে ঘুষি দিয়ে বিড়বিড় করে, তোমাকে আমি নেব পদ্মজা, আমি তোমাকে নেবই। রাতের দ্বিতীয় প্রহর। চাঁদের মলিন আলোর দিকে এক নয়নে তাকিয়ে আছে পদ্মজা। আমির ওর পাশে এসে দাঁড়ায়। বাড়ির সামনে উঠানের ছোট ছোট গাছগুলোতে মিটমিট করে আলো জ্বলছে। জোনাকি পোকারা উড়ছে। আমির প্রকৃতির সৌন্দর্যে খুব কম মুগ্ধ হয়, তাই চোখ ফিরিয়ে নিল। দুপুরে বাড়ি ফিরে এসে দেখেছিল পদ্মজা শুয়ে আছে। আমিরের বরাবরই পদ্মজার সামান্য অসুস্থতা নিয়েও বাড়াবাড়ি করার অভ্যাস আছে, তাই তখনই জোরাজুরি করে হাসপাতালের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে জানতে পারে দুর্বলতা ও রক্তের শর্করার মাত্রা হ্রাস পাওয়ার কারণে এমন হয়েছে। ঋতুস্রাব না হওয়ার কারণটাও এটা। নিজের খেয়াল রাখলে, ঠিকমতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। পদ্মজা যখন বুঝতে পারলো সে মা হচ্ছে না, তার সঙ্গে কোনো মিরাকেল ঘটেনি, ওর চোখে মুখে আমাবস্যার আধার নেমে আসে। কিঞ্চিত হলেও আশা করেছিল জাদু ঘটবে। ও নিশ্চুপ হয়ে যায়। সন্ধ্যা থেকে একা একা ছাদে বসে আছে। আমির পদ্মজার পাশে পাটির উপর বসলো। তাকিয়ে দেখলেও পদ্মজা কাঁদছে। অন্যবার কাঁদতে দেখলে অস্থির হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে শান্ত রইল। কেঁদে হলেও ভুলে যাক নিজের বন্ধ্যাত্বের যন্ত্রণা। ও পদ্মজার হাত নিয়ে চুমু খায়। পদ্মজা অন্য হাতে চোখের জল মুছে অনুরোধ করে বলে, আমায় একটু একা থাকতে দিবেন? আমির সেকেন্ড কয়েক পদ্মজার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বলল, যেভাবে তোমার শান্তি সেভাবেই তোমাকে থাকতে দেব। আমির পদ্মজার ছাদের দরজার পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে জানে আমির পিছনেই দাঁড়িয়ে আছে। দরজার আড়ালে থাকুক, ওখানেই থাকুক। পদ্মজার দুই চোখে নহর বইছে। আকাশের দিকে তাকিয়ে হেমলতার উদ্দেশ্যে বলে, আমার পাপ কি আম্মা? পর্ব 18। রবীন্দ্রনাথের চোখের বালি বইটি হাতে নিতেই সেখান থেকে একটা পৃষ্ঠা পড়ল মেঝেতে। আমির উৎসুক হয়ে পৃষ্ঠাটি হাতে নিয়ে ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরল। সেখানে ঘরের আদলে আঁকা একটি সাদা কালো বোটের ছবি, সুন্দর করে নকশা করা। পানিতে ভাসমান বোটটির সমাপ্তি সীমানায়
হুবহু তার গঠনের একজন পুরুষ লম্বা চুলের এক নারীকে দুই হাতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। আসমান ভেঙে বৃষ্টি পড়ছে তাদের উপর। ছবিটির নিচে ছোট করে স্বাক্ষর করা পদ্মজা। আমির মুচকি হাসল। ছবিটি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখল। ডানে তাকিয়ে দেখে পদ্মজা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। শেষ রাতে বৃষ্টি হবার পর সকালে ভালোই ঠান্ডা পড়ে। ও পৃষ্ঠাটি যত্ন করে ভাঁজ করে বুক পকেটে রেখে দেয়। পদ্মজা এপাশ থেকে ওপাশ হয়। শেষ রাতের দিকে যখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয় তখন রুমে ফিরেই ঘুমিয়ে পড়েছিল। আমিরও নিশ্চুপে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। উঠেছে এইমাত্র। সে রান্নাঘরে গিয়ে আটা দিয়ে রুটি বানায়, ডিম ভাজে। পদ্মজার জন্য সকালের নাস্তা প্লেটে আলাদা করে সাজিয়ে রেখে বাকিটুকু নিজে খেলো। শুকতারা থেকে বের হওয়ার সময় উঠোনের ঈশান কোণে ভুবনকে বসে থাকতে দেখতে পায়। বিষাদে ভরা ওর সারা মুখ। গতকাল বাড়ি ফেরার পর আমির রাগের মাথায় দুটো থাপ্পড় মেরেছিল পদ্মজাকে একা ফেলে যাওয়ার জন্য। রাগে ক্ষুব্ধ হয়ে বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে। ভুবন ওখানেই কান্না করতে শুরু করে। আমির ওর কান্নাকে পিছনে ফেলে চলে যায় উপরে। ভুবন এখনও বাড়ি ছেড়ে যায়নি বলে আমির অবাক হয়। সামনে গিয়ে দাঁড়াতেই ভুবন চোখ তুলে তাকালো। আমিরকে দেখে দুই পা জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি বুঝি নাই, আমি বুবুল খালাপ চাই নাই, আমালে বুবুল কাছে থাকতে দেন সাহেব। ছেলেটা সরল, পদ্মজাকে ভালোবাসে তাতে সন্দেহ নেই। আমির ডান দিকে ইশারা করে বলে, আগাছাগুলো কেটে রাখিস আর দেখিস বাড়িতে যেন কেউ না ঢোকে, আমি বাজার থেকে আসছি। ভুবন চমকে তাকায়। এই বাড়ি ছাড়তে হবে ভেবে সারা রাত ঘুমায়নি সে। গুনগুনিয়ে কেঁদেছে। আমিরের মন এত দ্রুত নরম হবে ভাবেনি। ওর চোখে মুখে ছড়িয়ে পড়ে খুশি। যে স্নেহার্থ ভালোবাসাময় আচরণ পদ্মজার থেকে পেয়েছে তা ছেড়ে যেতে চায় না ভুবন। সে কৃতজ্ঞতা প্রকাশ করার পূর্বেই আমির শুকতারা থেকে প্রস্থান করলো। বাজারে আলমগীর অপেক্ষা করছিল। আমিরকে জানায় রফিক মোল্লা একা নয়, ওর সাথে কুতুবুদ্দিনও আছে। কুতুবুদ্দিন চাচ্ছে আমিরের জাহাজে করে তার দুই ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিতে। সব ধরনের তথ্য সুন্দরভাবে উপস্থাপন করে আলমগীর। আমির শুধু চুপ করে শুনে। সে চাইলে কুতুবুদ্দিন কিংবা রফিক মোল্লা যেই হোক তাদের উপর সরাসরি আক্রমণ করতে পারে, কিন্তু এতে তার ক্ষতি হবে। দেশের একজন নেতাকে হত্যা করলে তদন্ত শুরু হবে জোরালোভাবে। এতে বেরিয়ে আসবে আমিরের পরিচয়। তবে সে ইতিমধ্যে অনেক কিছুই ভেবেছে। কোনটাকে বাস্তবায়ন করবে তা পরিস্থিতির উপর নির্ভর করছে। গুরুগম্ভীর আলোচনা শেষ করে আমির পকেট থেকে পদ্মজার আঁকা ছবিটা বের করলো। পদ্মজার জন্মদিনের আগে হুবহু এরকম একটা বোট লাগবে। অনেক সুন্দর, কে এঁকেছে? আলমগীর বিস্ময় নিয়ে তাকায়। এত ঝামেলার মাঝেও আমির ও কিছু বলতে পারলো না। আমির বলল, হাতে 1 সপ্তাহ, এত কম সময় কিভাবে হবে? যতজন লোক লাগে লাগাও, যত টাকা লাগে দিয়ে দাও। আমির যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আর কিছু করার নেই। আলমগীর পৃষ্ঠাটি নিতে গেলে আমিরের হাতে কালি দেখতে পেল। বলল, রান্না করেছিস? আমির একটু অপ্রস্তুত হলো। আলমগীর ঠোঁট চেপে হাসলো। আমির চায়ে চুমুক দিয়ে গম্ভীর মুখ করে বলার চেষ্টা করলো, হাসছো কেন? 5 বছর আগের আমির আর এখনের আমির কত তফাৎ। আমির কিছু বলল না। সে নিজের মধ্যে কোনো পার্থক্য পায় না। মনে হয় সারা জীবন পদ্মজার সঙ্গেই তার দিন কেটেছে। ভেবে অবাক হয় এক সময় তার জীবনে পদ্মজা ছিল না। তখন কিভাবে দিন কেটেছিল, কি অর্থ ছিল জীবনের? আলমগীর বলল, যেদিন পদ্মজার সঙ্গে তোর বিয়ে হলো সেদিনও ভাবিনি তোদের সংসারটা এতদিন গড়াবে। পদ্মজাকে যেদিন প্রথম দেখেছিলি সেদিন কি ভেবেছিলি ওর সাথে এতগুলো বছর কাটাবি? ভাবার সুযোগই পাইনি। বাড়ি ফেরার পর পদ্মজাকে আমার চাই সারা জীবনের জন্য। আলমগীরের ঠোঁটের হাসি দীর্ঘ হয়। ভালোবাসার অনুভূতি তার অজানা নয়। পাত্রী দেখতে গিয়ে যখন প্রথম রুম্পাকে দেখেছিল বুকের ভেতর কিছু একটা হয়ে গিয়েছিল। সুখকর তোলপাড় উঠেছিল। কবুল বলার দিন ভেবেছিল রুম্পার সঙ্গে একটা সুন্দর জীবন কাটাবে, কিন্তু রুম্পা সব জেনে গেল। সেদিনই রুম্পাকে হত্যাকল্প হতো শুধুমাত্র তার ভালোবাসার দোহাই দিয়ে পাগল বানিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। আজ কতগুলো বছর হয়ে গেল তারা আলাদা থাকে। আলমগীরের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ভাবিকে একবার দেখে আসো। এই ছিল আজকের পদ্মমীর উপন্যাসের 17 ও 18তম অধ্যায়। কিছু অনুভূতি কখনো হারায় না, শুধু চুপচাপ থেকে যায় হৃদয়ের গভীরে। যদি আজকের পর্ব তোমার হৃদয়ে একটুখানিও আলো জ্বালিয়ে দেয় তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ তোমাদের ভালোবাসা এই গল্পগুলোকে জীবন্ত রাখে। আজ বিদায়, কাল আবার দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।